আজ সুপ্রিম কোর্টে সারাক্ষণের শুনানি পর্বে বারবার রাজ্যকে প্রবল অস্বস্তিতে পড়তে হয়, কিন্তু প্রশ্ন সেই অস্বস্তির কারণ নিয়ে। রাজ্য ঠিক যেমনটা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারা, স্বাস্থ্য প্রশাসন, সাধারণ প্রশাসন সবাই মিলে যদি সত্যি সত্যি অভয়ার বিচার চাইতেন, মেনে নিলাম যে অভয়ার ধর্ষণ এবং খুন অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা রাজ্য সরকার বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের সমস্ত কর্তারা বিশ্বাস করেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ওটা আটকাতে না পারার জন্য সত্যিই তারা প্রচণ্ড এক গ্লানিবোধে ভুগছেন, এবং তারপর তার থেকে শিক্ষা নিয়ে তারা সত্যি সত্যি এ রাজ্যের মেয়েদের, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য এতটাই আন্তরিক যে আর কোনো ফাঁক রাখছেন না। এটা মেনে নিতে পারতাম যদি আজকে সুপ্রিম কোর্টে এমন ভয়ঙ্করভাবে বেআব্রু না হয়ে পড়তো রাজ্য সরকার। এ রাজ্যের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর ধরে যে কাজটা সুচারুভাবে করে এসছেন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের নামে প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক থেকে নতুন প্রতিশ্রুতি, পরের প্রশাসনিক বৈঠকে এসে তার কতটা পালন হলো বা পূরণ হলো সে সম্পর্কে খোঁজ না নিয়েই নতুন প্রতিশ্রুতি আর আগেরগুলো যেন সব হয়েই গেছে, এরকম একটা অদ্ভুত ভাব দেখা। এটা দেখাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় খেয়ালও করেননি। তিনি প্রত্যেক 2 বছর অন্তর পরের 2 বছরের মধ্যে সারা বাংলায় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। তিনি প্রত্যেক 2 বছর অন্তর পরের 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে বা এই বর্ষার মধ্যে গোটা বাংলার, সারা রাজ্যের রাস্তাঘাট একদম মসৃণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এগুলো বলতেই মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করেননি যে এ রাজ্যে নয় হোক, এ দেশে কোথাও না কোথাও কেউ না কেউ কোনোদিন হয়তো নজর করলে ধরতে পেরে যাবে তার এবং তার প্রশাসনের এই ভয়ঙ্কর সংখ্যার গরমিলের খেলা, অথবা স্রেফ জনমোহিনী আকর্ষণে ধাপ্পাবাজির খেলা। সেই খেলাটাই আজ দেশের সর্বোচ্চ আদালতে ধরা পড়ে গিয়েছে। কপিল সিব্বল যতবার তদন্ত প্রক্রিয়া নিয়ে কলকাতা পুলিশের দুর্বিনীত কমিশনার এবং তার গ্যাং যেভাবে অভয়া খুনের তদন্তে তথ্য প্রমাণ লোপাট করেছে, ধর্ষণের তদন্তে তথ্য প্রমাণ লোপাট করিয়েছে, যে ঘটনা যেখানে ঘটেছে সেই জায়গাটাকে যত রকমভাবে সম্ভব লোকজন ঢুকিয়ে সে জায়গা থেকে যা তথ্য প্রমাণ পাওয়া সম্ভব সেগুলোকে লোপাট করতে বা করাতে সাহায্য করেছে, তার কোনো কিছু নিয়ে প্রশ্ন করলেই কপিল সিব্বল নিরুত্তর। মুখে রা কাটছেন না, আসলে কাটতে পারছেন না, কাটবেন কি করে? কাগজপত্রই তো বলছে রাজ্যের পুলিশ আসলে, মানে দুর্বিনীত কমিশনের পুলিশ আসলে ঠিক কেমন তদন্ত করেছিল বা করবার ইচ্ছে দেখিয়েছিল। বরঞ্চ সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেটা দেখে এক লাইনে দেশের প্রধান বিচারপতির মন্তব্য যা দেখছি সেটা ভয়ঙ্কর এবং খুব উদ্বেগজনক। উই আর ডিস্টার্বড, এটা দেশের প্রধান বিচারপতি বলছেন। এবার বুঝুন কেমন তদন্ত করেছে এই দুর্বিনীত কমিশনার। কিন্তু প্রশ্নটা এখানেই যে দুর্বিনীত কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে আসলে পুনর্বাসন দিলেন কি? আসবো এই প্রশ্নে, কিন্তু তার আগে আজকের এই ব্যাপক বিপুল সওয়াল জবাব, তাতে এ রাজ্যের সরকারের, এ রাজ্যের প্রশাসনের, এ রাজ্যের পুলিশের যে ব্যাপক এবং বিপুল পর্দাফাঁস, বলা ভালো প্রাতিষ্ঠানিক প্রতারণার পর্দাফাঁস হলো দেশের সর্বোচ্চ আদালতে, সেটাকে আপনাদেরকে একটুখানি বলি। যেমন ধরুন, প্রধান বিচারপতির সঙ্গে কপিল সিব্বল, এ রাজ্যের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী, আদালতে কথোপকথন। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি বলছেন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট তো ভয়ঙ্কর, উদ্বেগজনক, এই রিপোর্টের সবটা আমরা পড়ছি না, তার কারণ তাহলে তদন্ত ব্যাহত হবে, তদন্ত ঠিক দিকে এগোচ্ছে। আর এই যে তৃণমূলের নানা স্তরের বড় মেজো সেজো ছোট নানান স্তরের কুচো পুটি নানান স্তরের নেতাগুলো মাঝে মাঝেই নানান রকম পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে না, বা যেসব টিভি চ্যানেলে, পেটোয়া টিভি চ্যানেলে যাওয়ার সুযোগ পায় সেখানে গিয়ে বলে না, আমরা তো 4-5 দিনে এই করেছি, সিবিআই 1 মাসে কি পেল। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ স্রেফ হাঁকিয়ে দিয়েছে কপিল সিব্বলকে। মিনমিন করে বলার চেষ্টা করেছিলেন সিব্বল বাবু, সিবিআই একটু তাড়াতাড়ি তদন্ত করুন,
প্রধান বিচারপতি বলেছেন সিবিআই ভালো তদন্ত করছে, যা যা আমরা জানতে বলেছিলাম, যেদিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেছিলাম হুবহু সেদিকে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিবিআইকে তাড়া দিলে চলবে না, সময় বাধার প্রয়োজন নেই। 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, সিবিআইকে সময় দিতে হবে, তার কারণ সিবিআই তদন্তটাই করছে। ইন্দিরা জয় সিং আর জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে এজলাসে দাঁড়িয়েছিলেন, তাহার প্রশ্নের মুখে আরও অস্বস্তিতে পড়তে হচ্ছে কপিল সিব্বলকে। সে কথা আসছি পরের অংশ। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি আজ অবাক হয়ে যান ইন্দিরা জয় সিং এর সৌজন্যে। যে কথা বলছিলাম, তিনি প্রথম নজরে আনেন হুজুর এই রাজ্যের সরকার, মানে এই সিব্বল বাবুর মাধ্যমে আর কি, বারবার জানতে চায় জুনিয়র চিকিৎসকরা কবে 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 কাজে ফিরবে। আচ্ছা একটু জিজ্ঞাসা করবেন এদেরকে, এরা কেন মহিলা চিকিৎসকদের রাতের ডিউটি দিতে বারণ করেছেন, তা আবার নোটিশ দিয়ে, সরাসরি নোটিশ দিয়ে বারণ করেছেন। ডিওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি অবাক হয়ে যান, মহিলাদের রাতে ডিউটি করা বারণ কেন? কি করে লিখতে পারেন এ কথা? পুরুষরা যা কাজ করবেন সে কাজ মহিলারাও করবেন, কোথায় আপত্তি? আপনাদের মহিলাদের অতিরিক্ত সুযোগ দেওয়ার প্রয়োজন নেই, তাদের রাতের ডিউটি দিচ্ছি না এটা দেখিয়ে আসলে তাদেরকে ছোট করার প্রয়োজন নেই, বরঞ্চ তাদের নিরাপত্তাটা ঠিকঠাক করুন। আর ঠিক তখনই সিব্বল বাবুর পকেট থেকে আসল তাসটা বেরিয়ে পড়ে, টেক্কা নয়, ওই 1, 2, 3 কিছু একটা হবে আর কি, যেখানে লেখা ছিল আসলে এখনো নিরাপত্তা নেই, তো তাই ভয় পাচ্ছে। বুঝতে পারছেন? এই যে প্রত্যেক দিন গাল ভরা নানা রকমের প্রতিশ্রুতি আর প্রত্যেক দিন নানান রকমের দাবি করে রাজ্যের সরকার অথবা তাদের দলের প্রতিনিধিরা, সেটা যে কতটা অসার। তাদের পাঠানো আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলছে এখনো নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছি না, তো তাই আমরা চিন্তায়। প্রধান বিচারপতি প্রশ্ন করছেন, আপনারা কাজে ফিরতে বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা তো আপনাদের দায়িত্ব, তা না করে কাউকে রাতের ডিউটি থেকেই বাদ দিয়ে দিচ্ছেন কেন? কিসের জন্য? নিরাপত্তা নেই বলেই? দ্রুত এই নির্দেশিকা সংশোধন করুন, মুছুন। বাধ্য হয়ে সিব্বল বাবু কথা দিতে বাধ্য হয়েছেন আজকে, হ্যাঁ ওই নির্দেশিকার ওই কথাগুলো আমরা মুছে দেব। এ রাজ্য সরকারের একটা ডিলিট পিরিয়ড যাচ্ছে, যাই লিখছেন যাই বলছেন সবই ডিলিট করতে হচ্ছে, কথা দিতে হয়েছে ওই নির্দেশিকার নির্দিষ্ট ওই অংশটা তারা মুছে দেবে। আরও আছে, এখানে শেষ নয়। এরপর ইন্দিরা জয় সিং জুনিয়র চিকিৎসকদের আইনজীবী সম্ভবত সরকারের খেলাটা ধরতে পেরেই বলেছেন, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই যে বৈঠক হলো, এই যে বৈঠক মুখ্যমন্ত্রী বললেন বেরিয়ে ওদের 99% দাবি মেনে নিয়েছি, সে বৈঠকের মিনিটসটা একবার পড়া হোক, ওটা আদালতের রেকর্ডে অন্তর্ভুক্ত করা হোক, যাতে ভবিষ্যতে সব তথ্য থাকে আদালতের কাছে। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কি বলেছিলেন, চিকিৎসকরা কি দাবি করেছিলেন, কতটা দাবি মিটিয়েছিলেন। সিব্বল বাবু খুব একটা আপত্তি করতে পারেননি, মিনমিন করে কার্যবিবরণীটা পড়ে শুনিয়ে দিয়েছে। তাতে প্রধান বিচারপতি বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের এই কার্যবিবরণী আদালতে নথিভুক্ত হলো। অর্থাৎ বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। 7 দিন ধরে টানাপোড়েন চালিয়েছে, সুপ্রিম কোর্টে বিচার চলছে, অতএব লাইভ স্ট্রিমিং করা যাবে না, কেউ যদি কিছু বলে ফেলে। শেষমেশ ওই সুপ্রিম কোর্টেই মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠক, তার কার্যবিবরণী প্রতিটি শব্দ নথিভুক্ত হয়ে রইল। সরকারি প্রতারণার স্বরূপটা ভবিষ্যতে দেশের আদালতও টের পাবে, যার একটুখানি সামান্য ঝলক মাত্র আজ বিকেলে রাজ্যবাসী দেখতে পেয়েছে। সুপ্রিম কোর্টে কার্য বিবরণী নথিভুক্ত হলো, বিচারপতি জানিয়ে দিয়েছেন, প্রধান বিচারপতি দেশে। এর পরের অংশ, ইন্দিরা জয় সিং জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে কোনো ব্যবস্থা নেওয়া হবে না হবে না হবে না ইত্যাদি, সব তো মুখে হচ্ছে, লেখা হচ্ছে না তো, কোথাও লেখা থাক। সঙ্গে সঙ্গে কপিল সিব্বল বলার চেষ্টা করেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ইন্দিরা জয় সিং বারবার জিজ্ঞাসা করেন, লেখাটা কোথায়, লিখতে হবে তো, নিরাপত্তার কি ব্যবস্থা হয়েছে? কপিল সিব্বল বলেন, আশ্বাস তো দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, আচ্ছা কাজে ফেরানো নিয়ে আপনাদের এত তাগিদ দেখছি ছিল, শেষ সওয়াল জবাবের দিন, শেষ শুনানির দিন 16 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ লিখেছিল জুনিয়র চিকিৎসকরা দ্রুত কাজে ফিরে আসুন। তার কারণ 14 নম্বর পয়েন্টে এই বেঞ্চই নির্দেশ দিয়েছিল রাজ্যকে নিরাপত্তার ক্ষেত্রে কতগুলো ব্যবস্থা নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই আগে 14, তারপর 15, তারপর 16, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, কপিল সিব্বলও জানেন, অক্ষর জ্ঞান, সংখ্যা জ্ঞান তার এই
প্রাথমিকটুকু না জেনে তো আইনজীবীও হওয়া যায় না, মুখ্যমন্ত্রীও হওয়া যায় না। তাহলে নিশ্চয়ই এটা জানেন যে 14 নম্বরটা করেছেন বলেই 16 নম্বরটা করতে বলছেন, কিন্তু না, অদ্ভুত, 14 নম্বরটা করেননি। প্রধান বিচারপতি যখন জিজ্ঞাসা করেন তখন কপিল সিব্বল বলেন 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই প্রশাসনিক বৈঠক, বুঝতে পারছেন প্রিয় দর্শক, চেনা লাগছে কথাটা। বরাদ্দ করে দিলাম, 80 কোটি টাকা দিয়ে দিলাম, 100 কোটি টাকা দিয়ে দিলাম, অমুক তুমি দেখে নিও, তমুক কাজটা যেন ঠিকঠাক হয়, তমুক বেশি কমিশন খেও না, 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। দেশের প্রধান বিচারপতি বললেন বাজেট বরাদ্দ ছাড়া কি হয়েছে? ডাক্তাররা চেয়েছিলেন রেস্ট রুম, ডাক্তাররা চেয়েছিলেন ডিউটি রুম, ডাক্তাররা চেয়েছিলেন শৌচাগার, ডাক্তাররা চেয়েছিলেন হাসপাতালের যত্রতত্র যেন সঞ্জয় রায়ের মতো এই দালাল টালালগুলো সিভিক ভলান্টিয়ারের বেশে ঘুরে বেড়াতে না পারে, তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি, অর্থাৎ তাদের চোখের মনির ছবি অথবা তাদের হাতের আঙুলের ছাপের ছবি ছাড়া নির্দিষ্ট কিছু দরজা, নির্দিষ্ট কিছু জায়গা খুলবে না সকলের জন্য ব্যবস্থা করেছেন। হুজুর হচ্ছে হচ্ছে হয়ে যাবে হুজুর। ঠিক যেভাবে প্রশাসনিক কায়দায় 13 বছর ধরে প্রত্যেক 2 বছরে, বলেছিলাম না শুরুতে আপনাদেরকে, 2 বছর অন্তর বলেন 2 বছরের মধ্যে সব গ্রামে জল পৌঁছে যাবে, ঠিক সেই কায়দায় আজকে কপিল সিব্বলকে মোটামুটি ব্রিফ টিপ দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে প্রশাসনিক বৈঠকে বসে থাকে আশেপাশে একেবারে বসংবদ আমলাগুলো, হীরক রাজ্যের সভাসদের মতো, আর কিছু নিজের দলের বাছাই করা জনপ্রতিনিধি, অন্য দলের লোক জনপ্রতিনিধি, পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত কাউকে ডাকা হয় না। অতএব বিরোধিতা থাকে না। লাইভ স্ট্রিমিং হয় নিশ্চয়ই, মন কি বাত कहते हैं শুনতে নেই, লাইভ স্ট্রিমিংয়ে বলে যান, কেউ তো উত্তর দেওয়ার নেই, কেউ প্রশ্ন করানো নেই। অতএব ওই লাইভ স্ট্রিমিংয়ে কোনো আপত্তি থাকে না, কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি ছিল। কিন্তু সুপ্রিম কোর্টও তো আজ লাইভ স্ট্রিমিং চলছিল, এখানে তো সব ধরা পড়ে যায়। জিজ্ঞাসা করলেন প্রধান বিচারপতি, করলেন কি? তো সিব্বল বাবু একটা হিসেব দিলেন, 1514 জন, হিসেবটা কম নয় কিন্তু, 1, 5, 1, 4, বেশ লম্বা সংখ্যা। 1514 জন নিরাপত্তা রক্ষীকে নাকি নতুন সিকিউরিটি নিয়োগ করছে রাজ্য। রাত্রি সাথী অ্যাপ, গালভরা নাম আছে, রাতের সাথী। তো প্রধান বিচারপতি জিজ্ঞাসা করলেন তার বেঞ্চ, তো এরা কিভাবে নিয়োগ হচ্ছে, কোথা থেকে আসছে, এদের কি যোগ্যতা, কি পরিচয়? না হতেই পারে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত পুলিশ বা অন্য কোনো বাহিনী থেকে আসছে। শুনে অবাক হলেন, 7 দিন, ঠিক শুনছেন, 7 দিন মাত্র ট্রেনিং দিয়ে এদেরকে সব হাসপাতালে পাঠাবে রাজ্য সরকার, ঠিক করেছে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার জন্য। কেউ জিজ্ঞাসা করেননি, ইন্দিরা জয়সিংকেও সওয়াল করতে হয়নি। প্রধান বিচারপতি নিজেই অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, এই সঞ্জয় রায় লোকটা ধরা পড়েছে সিভিক ভলান্টিয়ারে, তো এরকমই একটা লোক ছিল না, কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কাজ করতো, এই লোকটাই তো ঢুকে ধর্ষণ করলো, খুন করলো। তার মানে এরকম আরও 1514টা লোককে ছেড়ে দেবেন হাসপাতালে যেখানে সেখানে যাবে, মানে শুধু এইটুকু বলতে বাকি রেখেছেন, মানে আবার ধর্ষণ করবে, আবার খুন করবে, খোলা লাইসেন্স দিচ্ছেন, আরও কিছু সঞ্জয় রায়কে ঢোকাচ্ছেন। সিব্বলবাবু বলার চেষ্টা করেছেন এদের আইডি কার্ড থাকবে। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছেন 7 দিনের ট্রেনিং, তাতে এরা নিরাপত্তা দেবে? বলেছেন এজেন্সি থেকে নিয়োগ হবে। প্রধান বিচারপতি বলছেন নিয়োগ হবে, যাচাই হবে, কিন্তু এরকম লোকজনকে নিয়ে তো মহিলা ডাক্তাররা, মহিলা চিকিৎসকরা নিরাপদ বোধ করছেন না। এ লোকগুলো কে, কোথা থেকে আসবে, কে জানে? এবার কপিল সিব্বল বলছেন সিআইএসএফ আছে। আচ্ছা, সিআইএসএফ থাকে হাসপাতালে, ছিল, আরজিকর হাসপাতালে এসছে, শুধুমাত্র আরজিকরে কেন এসছে আপনারা জানেন? দুর্বিনীত কমিশনার 7000 মব সামলাতে পারে না বলে নিজেই সকলের সামনে স্বীকার করেছে, বলেছে আমি ব্যর্থ। তারপরেও তাকে সরাননি মুখ্যমন্ত্রী, কালকে চাপে পড়ে সরাতে বাধ্য হয়েছেন, আজকে পুরস্কার দিচ্ছেন। সেহানো সিআইএসএফের দিব্যি কেটে কপিল সিব্বল বাবু বলছেন সিআইএসএফ আছে। তো প্রধান বিচারপতি মনে করাচ্ছেন কদিন, ও তো আমরা পাঠিয়েছি, কদিন থাকবে সিআইএসএফ? তারপর সিব্বল বাবু বলছেন আউটপোস্ট আছে, আরজিকর হাসপাতালে আউটপোস্ট মানে যারা 14 ঘন্টা পরে এফআইআর করেছে, ওটাও বললেন চন্দ্রচূড়। ওই আউটপোস্ট তো যারা এফআইআর করতে এতটা সময় নিয়েছিল, দেখা গেছে কীরকম দেরি হয়েছে ওদের এফআইআর করতে। আমি সেই সংশয়ে আসি, প্রধান বিচারপতি যা যা রাজ্যকে মনে করিয়ে দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু রাজ্যের ওই বলে না, পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো। অতএব প্রধান বিচারপতির কথা কতটা কানে ঢুকলো দেবানা জানন্তি শেষ অংশ। মনে করাচ্ছেন দেশের প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো লয়ারকে, কপিল সিব্বলকে, আইনজীবীকে, বিপদ ওঁত পেতে থাকে যেখানে সেখানে। এই যে আপনারা সব হচ্ছে হবে বলছেন, এভাবে চলবে না।
সিব্বল বাবু এভাবে চলবে না। হ্যাঁ, আপনি আমি শুনতে অভ্যস্ত 13 বছর ধরে 1300 প্রশাসনিক মিটিং হয়ে গেছে, হচ্ছে, হবে, সব হয়ে যাবে, হয়ে গেছে, 100% কাজ হয়ে গেছে। কিন্তু প্রধান বিচারপতিকে ঠিক এভাবে ভাঁওতা দেওয়া গেল না, বলছেন হবে না, 7 থেকে 14 দিন টাইম বেঁধে দিলাম, এর মধ্যে সবটা হতে হবে। সিসিটিভি, রেস্টরুম, শৌচাগার, বায়োমেট্রিক মানে ওই আঙুলের ছাপ বা চোখের মনির ছাপ যেমনটা বলছিলাম, এইসব দিয়ে তবে হাসপাতালে ঢোকা যাবে, এসব ব্যবস্থা করতে হবে। হাসপাতালে যত্রতত্র সঞ্জয় রায়রা যেন ঘুরে বেড়াতে না পারে। সিব্বল বাবু এবার একেবারে নিরুপায় হয়ে বলেন, বুঝতে পেরেছেন, বল ব্যাট সব হাতের বাইরে। স্বাস্থ্য সচিব ছিলেন যার পদত্যাগ করার কথা। মুখ্যমন্ত্রী যদি সত্যি চোখ কান খোলা রাখা একজন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হতেন, কিন্তু মুখ্যমন্ত্রী মূলত ধর্ষক রক্ষকদের মুখ্যমন্ত্রী, অতএব সেই স্বাস্থ্য সচিব এখনও শপথে বহাল, নারায়ণ স্বরূপ নিগম, আপনারা জানেন, যার নির্দেশে আর.জি.কর হাসপাতালের ওই ক্রাইম স্পটের আশপাশটা ভাঙা হয়েছিল, যে মিটিংয়ে তিনি নিজে উপস্থিত ছিলেন, তা তিনি আজকে সেই মহান স্বাস্থ্য সচিব আজকে এই এজলাসে ছিলেন। তাকে জিজ্ঞাসা করেন প্রধান বিচারপতি, আপনিই বলুন কি আছে, কি করবেন, কতটা নিরাপত্তা নিশ্চিত করেছেন। আমতা করে স্বাস্থ্য সচিবের বাড়ানো ফাইলে কপিল সিব্বল বাবু বলছেন, ভাবুন ডাক্তারদের কাজে ফিরতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কবে থেকে বলছে, কবে ফিরবেন, এই তো মেনে নিলাম, ফিরে আসুন। আজকে নিরাপত্তা ব্যবস্থা কি করেছেন কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলো, রাজ্যের অন্য জেলাতে যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলো, এবং সরকারি হাসপাতালগুলোতে মোট 87টা। জানতে চাওয়ায় আমাদের মহান স্বাস্থ্য সচিব সিব্বলবাবুর মাধ্যমে দেশের প্রধান বিচারপতিকে বলছেন 2 সপ্তাহ সময় দিন, হলফনামা দিয়ে জানাচ্ছি। দেশের প্রধান বিচারপতি বলছেন 2 সপ্তাহ অনেক দিন, অথচ এরা চান আজ এই মুহূর্ত থেকে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে। জুনিয়র ডাক্তাররা কবে নিরাপদ বোধ করবেন, কবে কাজে ফিরবেন, তাদের বিষয়ে তারা জিবি মিটিং করছেন। তারা মিটিং থেকে সহমত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং নিতেই পারেন বলে, এবং তার আগে সরকারকে এগুলো শেষ করতে হবে কাজগুলো বলে দেশের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন প্রাতিষ্ঠানিক প্রতারণা নিয়ে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এই দুর্বিনীত কমিশনার, স্বাস্থ্য সচিব তো এখনও বহাল তবিয়তে আছে। সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্টিং দিয়েছিলেন, রাখতে পারেননি, বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অসাধারণ পুনর্বাসন দিয়েছেন। আর বিনীত গোয়েল, আপনাদের জানিয়ে রাখি, এই দুর্বিনীত কমিশনার যে মধ্যরাতে 15ই আগস্টের দিন, যেদিনকে গোটা দেশের সব শহরে, রাজধানী শহরে তো বটেই সব থেকে বেশি নিরাপত্তা থাকে, সেদিন একটা হাসপাতালে 4 দিন আগে 5 দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার পরেও যে লোকটা 7000 মব টুপটাপ করে এসে পড়ে এবং ভেঙে দিয়ে চলে যায় বলে দাবি করে, এবং উদ্ধত পুলিশ অফিসারের চূড়ান্ত নিদর্শন রেখে বলে, আপনারা যদি মনে করেন এটা গোয়েন্দা ব্যর্থতা, তবে তাই, তার কারণ তাকে তার মুখ্যমন্ত্রী, তার বস পদত্যাগ করতে দিচ্ছিলেন না। সেই দুর্বিনীত বিনীত গোয়েল এখন থেকে কি করবেন জানেন? যিনি একটা হাসপাতালে ক্রাইম সিন রক্ষা করতে পারেননি, যিনি একটা হাসপাতালে একজন চিকিৎসকের, মহিলা চিকিৎসকের অন ডিউটি অবস্থায় ধর্ষণ এবং খুন হয়ে যাওয়ার পর তার তদন্তের প্রাথমিক তথ্য প্রমাণগুলো লোপাট করে যাওয়াটাকে আটকাতে পারেননি, তিনি এখন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নাকি সন্ত্রাসবাদী আক্রমণ থেকে রক্ষা করবেন। তার কারণ এ রাজ্যে স্পেশাল টাস্ক ফোর্স, পশ্চিমবঙ্গের সব থেকে এলিট ফোর্সগুলোর একটা, যারা দেশের বড় বড় সন্ত্রাস নাশকতা বিরোধী অপারেশন ক্র্যাক করেছে, অপারেশন সফল করেছে, সেই এসটিএফ এর নেতৃত্ব করবে এই দুর্বিনীত কমিশনার। অতএব বুঝে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতারণার প্রাতিষ্ঠানিক রূপটা। আমি আপনাদের বলেছিলাম প্রাতিষ্ঠানিক খুন, আজ সে খুন ঢাকার প্রাতিষ্ঠানিক প্রতারণা। আমার আজকে একটাই প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক করব, আমার আজকের অগ্নিবাণ, প্রাতিষ্ঠানিক প্রতারণায় বিচার পাবে অভয়া? আমার আজকের প্রশ্ন। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করুন। আমার বাঁ দিক থেকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী। আমার ঠিক ডান দিকে রয়েছেন শিলভদ্র দত্ত, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনলাইনে ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক এবং আইএমএ পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক। আপনাদের সবাইকে স্বাগত। আমি রঞ্জনবাবু আপনার কাছ থেকে শুরু করছি। এই প্রাতিষ্ঠানিক প্রতারণাটা কেমন লাগছে রঞ্জনবাবু? কালকে নিশ্চিতভাবে একটা বিজয় উল্লাস ছিল, উচ্ছ্বাসের পরিবেশ ছিল। আমি এতটুকু জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, তাদের জয় সম্পর্কে সংশয় প্রকাশ না করে
তাদের ত্যাগ সম্পর্কে, তাদের আন্দোলন সম্পর্কে সংশয় প্রকাশ না করে বলছি তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে পুরোটা চিনে উঠতে পারেনি, তাই তারা প্রতারিত হয়েছেন। কিন্তু নাগরিক হিসেবে এবং চিকিৎসক হিসেবে এই প্রতারণাটা বুঝতে পারার পর কেমন বোধ করছেন রঞ্জনবাবু? দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো, পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বক্কা, এই চারটে ঘুড়ি নিয়ে আমাদের যে বিপুল অবজ্ঞা ছিল, আজকে সেই মাটিতে দাঁড়িয়ে এই জন আন্দোলন সে অবজ্ঞার উপযুক্ত জবাব দিয়েছে। আজকে যেভাবে কোর্ট প্রসিডিং এগিয়েছে সেখানে আমরা নজর রেখেছিলাম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আইনজীবী ইন্দিরা জয়সিং যথেষ্ট উপযুক্ত সওয়াল করেছেন। প্রথমেই যেটা লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলা হয়েছিল, সেটার পরিবর্তে আমাদের জাস্টিস চন্দ্রচূড় বলেছেন যে এটা একটা এত বড় মাপের একটা ঘটনা যেটা প্রয়োজন লাইভ স্ট্রিমিং। কিন্তু এর সাথে এটাও বলেছেন সিবিআই এর প্রাথমিক তদন্ত যে স্ট্যাটাস রিপোর্ট, তাদের যে বিপুল পরিমাণে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে তার সবটা হয়তো প্রকাশ করা যাবে না। কিন্তু আমাদের প্রশ্ন একটা জায়গায়, যে 27 মিনিটের ভিডিও দেওয়া হয়েছে, 7 ঘন্টা বলা হচ্ছে হার্ড ডিস্ক বা পেন ড্রাইভে রাখা হয়েছে, তাহলে বাকি 6 ঘন্টা 23 মিনিটের ভিডিও কোথায় গেল? এ তো আরজি করের দেওয়ালের মতো লোপাট হয়ে গেল, না সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের লাল জামার মতো, না বেগুনি জামার উধাও রহস্য হয়ে গেল। মাত্র 6.5% যে রেকর্ডিং আমাদের দেওয়া হয়েছে, 93.5% গায়েব। এখানেই তো বড় একটা প্রমাণ কোশ্চেন মার্ক রয়ে গেছে। এখানে মনে রাখতে হবে যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা একদিনে হয়নি, এবং আজকে এই যে প্রতিবাদ যে গণ আন্দোলন সেটারও অনেক কিন্তু ভিত্তি রয়েছে। কিন্তু এর সাথে আমি তো আবার একটা জায়গায় অবাক হয়ে যাচ্ছি যে 3 জন যে অলিম্পিশিয়ান ছিলেন, যেখানে আমরা 3টে গোল্ড মেডেল পাওয়ার কথা ছিল, সেই সৌতিক রায়, আমাদের সৌরভ পাল এবং অভিক দে, যাদের নামে রাতারাতি সেই ব্যাকডেটেড অর্ডার বেরিয়েছিল, জিও ট্যাম্পারিং করা হয়েছিল, এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছিল, তারা কোথায় গেলেন? তাদের কোনো আমরা সন্ধান পাচ্ছি না। এছাড়াও আমাদের বিভিন্ন রাজনীতিবিদরা যে বারবার উল্কাপাত করেছেন, উদয়নবাবু ইউতে, এলে লাভলি দেবী, কেতে কাঞ্চনবাবু এবং এতে অরূপবাবু, অপূর্ববাবুরা, এর সাথে এইচডি ভার্সন হিসেবে হুমায়ুনবাবু এবং সম্প্রতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, এটা একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করছে। এটা আমাদের আইনজীবী সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টেই বলেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই অবজ্ঞা 3 দিন চলবে না, এবং আজকের দিনে সুমন অঞ্জন নচিকেতার গান যদি পেটকাটা চাঁদিয়াল দিয়ে শুরু হয়, তাহলে অঞ্জন দত্ত বলেছিলেন যে এরপর বিষণ্ণ দিন, আর কতদিন আমরা এই ডিপ্রেসিভ ফেজ থেকে বেরোবো। এবং নচিকেতা যেটা বলেছেন যে প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা। তাই 3 ত্রয়ীর গান দিয়ে আমরা বলবো যে কিভাবে এটা চলবে। অনির্বাণ, তুমিই বলো যে আমাদের এখানে দিন দিন যে বঞ্চনা, আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাহাড় প্রমাণ, সেইগুলো আজকে যেভাবে গেছে, সেখানে কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে আন্দোলন করছে, বলছে বাঁচলো কাসর বাঁচলো ঢাক, আমাদের অভয়া বিচার পাক। ঠিক রঞ্জনবাবু, আপনার সঙ্গে আমার আরও একটা বিষয়ে কথা আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমি সে কথাতেও আসবো, তার আগে আমি অন্য অতিথিদের সঙ্গে একবার করে কথা বলে নিই। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, তদন্ত কেমন হয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজকে একটি মন্তব্যই বুঝতে পেরেছি, এবং সিবিআই কেমন তদন্ত করছে তারও কিছু ইঙ্গিত ওখান থেকে গোটা দেশের মানুষ পেয়েছেন। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা দীপাঞ্জন বাবু, যে বিনীত গোয়েল একটা ক্রাইম সিন রক্ষা করতে পারেনি, যে বিনীত গোয়েল অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত ধামাচাপা দিতে অথবা তার তথ্য প্রমাণ লোপাট করতে সর্বশক্তি নিয়োগ করেছে, সেই বিনীত গোয়েল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এলিট স্পেশাল টাস্ক ফোর্সের মাথায়। কেমন লাগছে? প্রচুর সন্ত্রাস দমন, নাশকতা বিরোধী অভিযান তো করেছেন। কেমন বোধ করছেন দীপাঞ্জন বাবু? শরীরটা কেমন লাগছে? ঠান্ডা, গরম, কেমন? একটা সময় সব সয়ে গিয়েছিল। তোমার যে প্রোগ্রামের ছিল না প্রাতিষ্ঠানিক প্রতারণা, আমি সেই হিসাবে বলি যে মুখ্যমন্ত্রী কিরকম ভাবে বাংলার মানুষকে প্রতারণা করছেন। আমি 1 মিনিটের জন্য এই দুর্বিনীত গোয়েলকে সরিয়ে দিচ্ছি। তোমার মনে আছে ত্রিফলা স্ক্যাম? বাংলার প্রথম ত্রিফলা স্ক্যাম নিয়ে অ্যাকশন নিয়েছিলেন একজন আইপিএস অফিসার। একটু থামিয়ে জাস্ট আমাদের দর্শকদের জন্য এই ছবিটা ডেসক্রাইব করে দিই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিনীত গোয়েল এই মুহূর্তে লালবাজারে তার উত্তরসূরি মনোজ বর্মাকে তার কমিশনারের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। দুর্গাপুজোর আগেই দায়িত্ব বুঝিয়ে দিলেন। আশা করি দুর্গাপুজোয় কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী যেমন আশঙ্কা প্রকাশ করেছিলেন, 2007-এ ষষ্ঠীর দিন বদলে যখন সমস্যা হয়নি, তখন এখন মহালয়া আসেনি, এবারও নিশ্চয়ই সমস্যা হবে না। 2024-এ ব্যবস্থাপত্র আরও আধুনিক হয়েছে। কিন্তু আমি বলছি কলকাতার পুলিশের ক্ষেত্রে হয়তো ব্যবস্থাতে কোনো সমস্যা হবে না, হয়তো কোনো উদ্বেগের জায়গা নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসটিএফকে নিয়ে কোনো উদ্বেগের জায়গা আছে কি? এই দুর্বিনীত কমিশনার
যিনি 7,000 লোকের টুপটাপ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা দিবসের দিন রাত্রিবেলা এসে পড়ার খবর পান না, তিনি সন্ত্রাসবাদী ঢুকে পড়ার খবর ঠিকঠাক পাবেন তো ফোর্সের কাছ থেকে? ফোর্সকে লাগাতে পারবেন তো সে কাজে? আমি এটাই বলতে চাইছি যে ওই যেটা বলছিলাম যে ওই ত্রিফলা স্ক্যামে কে জয়রামন নর্থ বেঙ্গলের ডিআইজি ছিলেন এবং উনি একজন ডিএম, তৃণমূলের এক এমএলএ এবং আরেকজন বোধহয় এসডি এর চেয়ারম্যান ইয়া সামথিং, এদের গ্রেপ্তার করেছিলেন এবং সাংঘাতিক দুর্নীতির ব্যাপার ছিল। দীপাঞ্জনবাবু বলুন প্লিজ। যোগাযোগ বিচ্ছিন্ন হলো। বেশ, দীপাঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমি তার আগে মণিশঙ্করবাবুর কাছে আসি। মণিশঙ্করবাবু, কেমন লাগছে একজন আইনজীবী হিসেবে, নাগরিক হিসেবে বিনীত গোয়েলকে ওখানে দেখে কেমন লাগছে? প্রতারিত বোধ করছেন নিজস্ব? প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথমে যেটা শুরু করলেন যে মমতা ব্যানার্জি প্রতারণা করেছে, মানে ইংরেজি জায়গা বলে চিট করে ডাক্তারদের মুখে, সেটা তো শুনলাম না। ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো কয়েকজন গানের আর্টিস্টের নাম করলেন, অঞ্জন দত্ত, নচিকেতা, সুমন চট্টোপাধ্যায়। তো ডাক্তারবাবুকে বলি, যদি গান যদি এতই নিশ্চয়ই আপনার কাছে খোঁজ আছে, তাহলে নচিকেতা সব থেকে বড় মানে বেশি লোক শুনেছে যে গানটি, সেই গানটার নাম হচ্ছে ও ডাক্তার তুমি কত শত পাস করে শিশু বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, সরকার না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরই কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার। সেইটিও তাহলে উদ্ধৃত করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, আমাদের ডাক্তার দিকে দরকার, মানুষের দরকার। মমতা ব্যানার্জি দেখেছেন ডাক্তাররা অনশনে বসেছেন, সেই জায়গা থেকে না সেই জায়গায় অসুবিধা কি হচ্ছে জানেন তো? আপনি বলবেন পদত্যাগ চায়, তারপরে বলবেন যে তাকে সরাতে হবে, সরালে কি তার মৃত্যু চাই বলে দিন। আচ্ছা বলে দিন, যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ কোথাও একটা যাবে নাকি? আপনি কি বল, ক্লাস 4 এ যে ছাত্রটা ফেল করেছে তাকে ক্লাস 5 এ মনিটর করা হয়েছে, সেটা তো আপনার দেখার বিষয় না ব্যাপারটা। সে তার জন্য তো সিস্টেম আছে, তার জন্য তো সিস্টেম আছে। আচ্ছা, পড়াশোনাতে এরাও করেছে, তাই হয় সদরূপ আপনি শুনেছেন? যদি তাই হয়, পরে ফেল করা ছাত্র ক্লাস 5 এ মনিটর শুনেছেন? না, যদি তাই হয় তাহলে তো সিলভার আপনি শুনেছেন? আমি বলছি যদি হয় তাহলে নিশ্চয়ই আবার সেটা নিয়ে মামলা হবে, এরকম দেখেছি। কে মামলা করবে বলুন তো? কথায় কথায় মামলা করবে? আপনি বলছেন চিটিং করেছেন, এত বড় উকিলকে দিল ইন্দিরা জয় সিংকে, সেখানে মমতা ব্যানার্জি চিটিং করেছে এই কথাটা বলতে পারলো না? আপনি বলতে পারছেন একজন অ্যাঙ্কার হয়ে, আর ইন্দিরা জয় সিংকে এত বড় একটা চিটিং করেছে মমতা ব্যানার্জি, সেটা আজকে বলতে পারলো না? আমরা তো দেখলাম। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে দেখবেন সব থেকে মারাত্মক জিনিস হচ্ছে যতগুলো হিয়ারিং হচ্ছে একটা করে ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্টগুলো প্রমাণ করছে যে এখানে পলিটিক্স করতে যাচ্ছে। আজকেও সেরকম একটা ইনসিডেন্ট ঘটেছে এবং জয় সাহেব বলেছে যে আমি কোনো মতেই বলবো না যে মমতা ব্যানার্জিকে বা ওখানকার চিফ মিনিস্টারকে রিজাইন করতে, সেটা এক্সপেক্ট করবেন না আমার কাছে। ফলে টান নিচ্ছিল পলিটিক্সের দিকে। ডাক্তাররা খুব ভালো মানুষ, তারা একদম গো ব্যাক করে একদম অ্যাপলিটিক্যাল একটা অর্গানাইজেশন করে সেটাকে মানুষের মধ্যে একটা অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে এসছে, যার জন্য এটা এখনো আছে। নাহলে বিজেপি বলুন, সিপিএম বলুন, আপনারা বলুন, এই রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য এটা অনেকটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন বলেই মাথা নত করে ডাক্তারদের কথা শুনে একটা মিনিট তৈরি করে সেটা তৈরি করে। মণিশঙ্করবাবু, আপনি তো একটা দুর্গাপুজো করেন, আমি আপনাকে দুর্গাপুজো দিয়ে উদাহরণ দিচ্ছি, অন্য কিছু দিয়ে বলছি। আপনি আপনার পাড়ার দুর্গাপুজোর সঙ্গে ভীষণভাবে যুক্ত, ওতপ্রোতভাবে। আপনি আপনার পাড়ার দুর্গাপুজোটা 1 বছর করতে ফেল করলেন, আপনার মনে হয় সুব্রতদা বেঁচে থাকলে একডালিয়ার পুজোর সেক্রেটারি করে দিতেন আপনাকে পরের বছর? করতেন না? না, এই খবরটা থাকলে তার সঙ্গে তো এই ঘটনাটা কোনো রেলিভেন্সই আসছে না। আমার তো আরো বেশি রেলিভেন্ট মনে হয়। আপনার রেলিভেন্স আরো বেশি রেলিভেন্ট মনে, আপনারা যে লোকটা একটা ক্রাইম সিন পাহারা দিতে পারে না, আপনারা যতই চান না ধর্ষণ এবং খুন নিয়ে আলোচনা হয়, সেই ধর্ষণ এবং খুনের তদন্ত করাতে পারে না, সেই লোকটা সন্ত্রাসবাদী। আমি বলছি দীপাঞ্জন বাবুর সাথে আবার যোগাযোগ করছি, আসছি। দীপাঞ্জন বাবু, আপনার কি মনে হয় বলুন? আপনি বলছিলেন, কন্টিনিউ করতে পারলেন না, ফ্রিজ হয়ে গেল, প্লিজ। এখন থেকে কন্টিনিউ করি। সেই কে জয়রামন যখন অত বড় একটা দুর্নীতির তদন্তে উনি অ্যারেস্ট করেন ডিএম কে এবং একজন শাসক দলের এমএলএ কে, ওনাকে ক্লোজ করে দেওয়া হয়। 6 মাস রাইটার্স বিল্ডিং এর একটা ঘুপচি ঘরে বসিয়ে রাখা হয়, কোনো কাজ নেই, শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি ফিরতেন 6 মাস। কারণ কি? উনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তারপর ওনা এখন কোথায় কে জয়রামন? ফরেন্সিক ল্যাবরেটরি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, একজন আইপিএস ডিআইজি আইজি র্যাঙ্কে। আর এই দুর্বিনীত গোয়েল, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে এসটিএফ এর এডিজি, যেটাকে আমরা বলি পুলিশের, রাজ্য পুলিশের সব থেকে গুরুত্বপূর্ণ পদ, ডিজির পরে।
কেন ওনাকে ক্লোজ করা যেত না, কম্পালসারি ওয়েটিং এ রাখা যেত না, অথবা সন্দীপ ঘোষের মতোই অফিসার অন স্পেশাল ডিউটি করে রাখা যেত? এখন ওকে যে স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি করে রাখা হয়েছে, সেই স্পেশাল টাস্কটা কি? বিরোধীদের ফোনে নজর রাখা? এই লোকটা কি পারবে কোনোভাবেই সন্ত্রাসবাদী দমন করতে? যে লোকটা নিজে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে বলছে আমার ইন্টেলিজেন্সে আমি ফেলিওর, উনি কি খবর রাখতেন যে একজন সিনিয়র আইপিএস অফিসার ওই এলাকার দায়িত্বে যখন ভাঙচুর হচ্ছে আরজিকর হসপিটালে, সেই আরজিকর হসপিটালে একটা কোনো রেস্ট রুমে ঘুমাচ্ছিলেন, মানে রাত্রেবেলা মধ্যরাতে টায়ার্ড হয়ে গেছিলেন বেচারা? এই ইন্টেলিজেন্স কি ওনার কাছে ছিল না? প্রশ্ন হচ্ছে এত বড় একটা প্রাইস পোস্টিং দিতে হচ্ছে, মমতা ব্যানার্জির কোথায় দায়বদ্ধতা? কে কান টানলে কি মাথা এসে যাবে, সেজন্য কানটাকে আমাকে বাঁচাতেই হবে? যে এটা তো ও যা চেয়েছে ওকে তাই দেওয়া হচ্ছে। কে জয়রামন সেরম ভাগ্য করে আসেননি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজকে ফরেন্সিক ল্যাবরেটরিতে একটা কোনায় বসে আছেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর, একজন আইজি। আর যে লোকটা বাংলার ইতিহাসের সব থেকে ঘৃণিত পুলিশ অফিসার, তাকে আপনি এডিজি এসটিএফ বানাচ্ছেন, তিনি সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পারবেন? আরে 40টা গুন্ডার মোকাবিলা করতে পারেন না, তারপর মাই কমান্ড করতে থাকেন। ওনার কমান্ডে ওনার একজন ওসি সে গ্রেপ্তার হয়ে বসে আছে। এটা আর কিছুই নয়, এটা এখন তুষ্টিকরণ চলছে। যেভাবে হোক প্রোটেক্ট করতে হবে বিনীত গোয়েলকে, কারণ বিনীত গোয়েল অনেক কিছু জানে। এটা এখন মমতা ব্যানার্জি স্বীকার করুক, আর না করলে কোর্টে একদিন না একদিন গিয়ে ওই শপথ নিয়ে স্বীকার করতে হবে, নাহলে বিনীত গোয়েলকে স্বীকার করতে হবে। বিনীত গোয়েল বেশি দূরে নেই, এডিজি এসটিএফ কেও ডাকবার ইতিহাস রয়েছে, আইপিএস অফিসারদের জেলে যাওয়ার ইতিহাস রয়েছে। তৈরি থাকুক। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটে করা একটি মন্তব্য প্রতিশ্রুতি নিয়ে, তারই করা মন্তব্য আমি 2-1 দিন আগে শুনিয়েছিলাম। আমার মনে হয় আরেকবার শোনাই, তারপর শিল্পবাবু আপনার কাছে আসছে। প্রতিশ্রুতিকে কি চোখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে দেখতেন অ্যাটলিস্ট 2021 সালে, এখন কি চোখে দেখেন জানি না, কেন আজও গুচ্ছ প্রতিশ্রুতির ফাইল করে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে সওয়াল করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। বলছি সুপ্রিম কোর্ট আজকে অন রেকর্ড হয়ে গেছে ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক, তার মিনিটস, কিন্তু ডাক্তাররা যাদের প্রতিনিধিত্ব করছেন বলে বারবার দাবি করেছেন, কাল রাতেও করেছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে, যে 10 কোটি মানুষ আমাদের পিছনে না থাকলে আমরা পারতাম না। সার্বিকভাবে কি তাদের সঙ্গে চিট করা হলো? না, প্রতারণার রানিমা হচ্ছেন মমতা ব্যানার্জি। উনি তো এর আগেও প্রতারণা করেছেন। আপনি বলুন তো, শিক্ষকদের সঙ্গে মঞ্চে উঠে চাকরি করে দেবো আমি এলে পরেই বলে আসার পরে যে কোনো চাকরি দেন, তা এটাই ওনার স্বভাব, এটাই ওনার চরিত্র। উনি এইভাবেই কাজ করেছেন। আমরা ডাক্তাররা মানে তারা ভেবেছিল, তাদের আবেগ, তাদের যে মানে চাওয়া, সব কিছু নিয়ে তারা লড়তে গেছিল। তারা ভাবতে পারেনি যে ওই ভদ্রমহিলা এইভাবে প্রতারণা করতে পারেন। কিন্তু এটাই মমতা ব্যানার্জির, এবং নিজের কথা নিজেই বলেছেন, মনে থাকে না তাই প্রতিশ্রুতির যে ব্যাখ্যা উনি দিয়েছেন, আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে উনি নিজেই প্রমাণ করেছেন উনি সবথেকে বড় প্রতারক। এটাই হয়েছে। একটা জিনিস হচ্ছে, আপনি এমন একটা লোককে নিয়ে গিয়ে এসটিএফের, আপনারা যেটা বারবার বলছেন, আমি বলছি যে মানুষটা একটা হসপিটালের ডাক্তারকে সিকিউরিটি দিতে পারে না, সে সারা বাংলার সমস্ত মানুষকে উগ্রপন্থীদের হাত থেকে বাঁচাবে, এটা আমরা ভাবতে পারি না। কিন্তু এটাই পশ্চিমবাংলায় কারণ পশ্চিমবাংলায় যে দুর্নীতি করবে, দুর্নীতির ভাগটা যে ঠিক মতন জায়গায় পৌঁছে দেবে, তার প্রমোশন হবে। এর আগে সন্দীপ ঘোষের এক জায়গা থেকে 8 ঘন্টার মধ্যে অন্য জায়গায় পোস্টিং হয়ে যাচ্ছে, এটাও দেখা গেছে। বিনীত গোয়েলের হচ্ছে নতুন যিনি সিপি হয়েছেন, আপনি একটু মনে করে দেখুন, পঞ্চায়েত ইলেকশনের সময় এই ভদ্রলোক ওই ছিলেন এডিজি ক্রাইম আর কি, আইন শৃঙ্খলা ছিলেন। সেই পঞ্চায়েত ইলেকশন এবার কিভাবে ঘটেছে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে। সেই লোকটাকে প্রমোশন দেয়া হলো সিপি করে, কলকাতার সিপি হলেন তিনি। তাহলে এর ভবিষ্যৎটা কি হবে, আমরা কোথায় যাব, এটা প্রতিদিন দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত মানে প্রত্যেকটা মুহূর্তে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছেন, এবং সব দিক দিয়ে। এই রাজ্যে যে লোকগুলো আজকে, যে লোকটাকে সবার আগে সরানো উচিত ছিল ওই স্বাস্থ্য দপ্তরের যে সচিব, তাকে রেখে দিয়ে, আপনি কোনোদিন পৃথিবীতে কখনো দেখেছেন যে আমি দোষী, আমি বলে দিচ্ছি কোথায় আমার পোস্টিংটা ভালো লাগে, আমি সেখানে পোস্টিং হব?
এটা মমতা ব্যানার্জি বলছেন। আমি ওর পছন্দ মতন জায়গায় ওকে বদলি করে দিয়েছি, এটা কোনোদিন কেউ হয় না। আমি ডিস্টার্ব করিনি তোমাকে। কথা বললেন ছাত্রদের কার অর্ডারে চাকরি করছে, যাদেরকে বলছেন যে জালি মানে মাস্টার, তারা কার অর্ডারে আজকে চাকরিগুলো করছে না? সুপ্রিম কোর্ট তো বিচার চলছে, ওটা তো আমি ঢুকছি না। ওটা সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে তুমি আইনজীবী হয়ে এটা বললে কি করে? বলছি না, তুমি একটা আইনজীবী এটা বললে কি করে? সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি। আমি অর্ডার বলছি না, আমি বলছি যে জালিয়াতি হচ্ছে, তুমি আইনজীবী হয়ে বললে কি করে? এটাও তো ওয়ান টাইম। না না, এটা অর্ডার নয়, যতক্ষণ এটা অর্ডার নয়, না স্টে অর্ডার নয়, এটা অর্ডার ভার্ডিক্ট নয়, এটা ভার্ডিক্ট নয়। আমি বলছি কার অর্ডারটা ততক্ষণ না বিচার হবে এরা দোষী কিনা। চাকরিটা যাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছে, যাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমি মাঝখানে ঢুকছি না, শুনুন আজের টপিকটায় ফেরা যাক। শুনে নিন কার জন্য চাকরি করছে, কার জন্য চাকরি করছে? যারা পয়সা খেয়ে চাকরি দিয়েছে তাদের জন্য। আপনার বলা হয়ে গেছে, বাকিদের সমাজ ঠিক আছে, আপনাদের বলা হয়ে গেছে, বাকিদের সমাজ ঠিক আছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা দেখেছি যারা যারা দুর্নীতি করেছে। আজকে মমতা ব্যানার্জি শুধু এখানে নয়, সর্বক্ষেত্রে চোরেদের সমর্থন করেছেন, দুর্নীতিগ্রস্তদের সমর্থন করেছেন। ঠিক সেই জায়গাতে কলকাতা পুলিশের আর কোনো অফিসার ছিল না সিপি করার, বা ইয়েকে নিয়ে গিয়ে অন্য জায়গায় দেওয়ার জায়গা ছিল না। দেখুন এটা মুখ্যমন্ত্রীর এই রাজত্বে, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে তিনি বলছেন 8টার সময় তিনি বলেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন ও আমার কাছে পদত্যাগ করতে এসেছিল, আমি করতে দিইনি। মানে একটা লোক সে দুর্নীতি করেছে, তাকে সে কাজ করেনি, তার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ বলছেন, মমতা ব্যানার্জি তাকে রক্ষা করছেন। যে পুলিশ অফিসারটা অ্যারেস্ট হয়েছে আইসিতে, সেই পুলিশ অফিসারটা মমতা ব্যানার্জি বলছেন ডাক্তাররা ওর কোনো রোগ খুঁজে পায়নি বলে হসপিটালে ভর্তি করেনি। উনি বলছেন হসপিটালে ভর্তি করা হলো না কেন? তার মানে যে দুর্নীতি করবে। দেখুন এইসব আন্দোলন সব হচ্ছে, এগুলো নিয়ে কিছুটা হলেও উনি পিছনে এসছেন, কিন্তু আমরা মনে করি পশ্চিম বাংলায় শান্তি আনতে গেলে পরে ওই আমাদের একই দাবি, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। লোকটা না গেলে আসল জায়গায়। হ্যাঁ, শতরূপ মণিশঙ্কর দা একটা নচিকেতার গানের লাইন ডাক্তারবাবুকে শুনিয়ে শুরু করলেন। ডাক্তারবাবু অনেক গানের লাইন, হ্যাঁ, ওই জন্য আমারও আপনার কথা শুনে একটা গানের লাইন ওই নচিকেতারই মনে পড়ে গেল, যা উনি অনেক বছর আগে লিখেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে গাইবেন বলে। সকলের সমস্যারে একরা ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। 2 নম্বর কথা হচ্ছে, আমি জাস্ট সংক্ষেপে কতগুলো পয়েন্ট বলি। এক হচ্ছে যে যখন অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছিলেন, আমি দেখতাম যে এই কপিল সিব্বল রায় বারবার করে প্রশ্ন করতেন কেন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন শুনানি হয় নিয়োগ দুর্নীতি মামলা, তখন কেন লাইভ স্ট্রিমিং হয় না। এই হরিদাসী দেখি আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে শুনানি হবে লাইভ স্ট্রিমিংটা বন্ধ রাখতে হবে। সুতরাং এদেরকে মানে এরা বড় চোর ছোট উন্মাদ, না ছোট চোর বড় উন্মাদ, আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। 2 নম্বর কথা হচ্ছে যে 5টা চিঠি পাঠিয়ে সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সুপ্রিম কোর্টের নাম করে হুমকি দেওয়া হয়েছিল গত 1-1.5 সপ্তাহে, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমাদেরকে কর্মবিরতি ভাঙতে, অতএব যদি না করো দ্যাট উড বি আ ভায়োলেশন অফ সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট। 5টা চিঠি দিয়েছিল। আজকে যখন সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং প্রশ্ন করলেন যে এই যে ডাক্তারদেরকে কর্মবিরতি তুলতে বলেছিল সুপ্রিম কোর্ট, তার একটা প্রিকন্ডিশন ছিল যে ডাক্তারদের জন্য নিরাপদ পরিবেশ সরকার এনশিওর করবে, এই প্রিকন্ডিশনটা সরকার ফুলফিল করেছে কিনা, তখন তত করে তোতলানো ছাড়া এদের আর কিচ্ছু উত্তর দেওয়ার থাকলো না। অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম করে যে কথাটা গত 1.5 সপ্তাহ ধরে বলে আসছিলাম, অনির্বাণ সেই দিন আগের হিয়ারিংয়ের দিন তোমার এখানে বলেছিলাম, সুপ্রিম কোর্টের নাম করে বাংলা জালিয়াতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাক্তারদের সঙ্গে, এবং আমরা অভিনন্দন জানাচ্ছি হাজার ব্ল্যাকমেলিংয়ের সামনেও। এবং এটা আমি বলতে আমার খারাপ লাগছে, কিন্তু মিডিয়ারও একটা অংশ সুপ্রিম কোর্টের নাম করে একটা সামাজিক চাপ তৈরি করার চেষ্টা করেছিল জুনিয়র ডাক্তারদের ওপর। সবাইকে কাঁচকলা দেখিয়ে তারা তাদের মানে অনেক বড় বড় রাজনৈতিক নেতা যে দম দেখাতে পারে না, সেই দম জুনিয়র ডাক্তাররা দেখিয়েছে। তাদেরকে অভিবাদন জানাচ্ছি, এবং তাদের ওই অবস্থানটাই আজকে ঠিক প্রমাণিত হলো। 3 নম্বর, এবং খালি তাই নয়, আজকে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে বরং ওরা এটা নোট করিয়ে নিল যে যেদিন ওদের কর্মবিরতি তোলা সেদিন তুলবে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। সুতরাং এবার সরকারের এখন হাতে রইল পেন্সিল। 3 নম্বর কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলার রাতগুলোকে যে ধর্ষকদের নামে লিখে দিয়েছিলেন, সেটা আজকে আবার পুনর্দখল হলো, মহিলারা পুনর্দখল করলেন। সুপ্রিম কোর্ট বলে দিল যে না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা মতো রাতের মালিক ধর্ষক নয়, মহিলারা ডিগনিটির সঙ্গে রাতে কাজ করবেন। এবার আসছি
প্রাইস পোস্টিং এবং এই বিনীত গোয়েল সংক্রান্ত একটা কথা। দেখো এখানে আমার আগে তোমরা যারা বললে বিনীত গোয়েলের এই পোস্টিং সম্পর্কে, তাদের প্রত্যেকের বক্তব্য এবং সেন্টিমেন্টের সাথে আমরা একমত, এই নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। কিন্তু আমি খালি অন্য একটা দিক আমি খালি একটু ভেবে দেখার জন্য অনুরোধ করব, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুড সেন্স প্রিভেল করবে না, ওনার নির্দিষ্ট স্বার্থ রয়েছে, ওনার কারণেই ওনাদের নির্দেশেই এই অপরাধগুলোকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীত গোয়েলকে শাস্তি দেবেন না, এইটা আমাদের ভাবতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা অ্যাকসেপ্ট না করে নেওয়ার কোনো কারণ নেই। অলরেডি আমরা এটা সবাই জেনে গেছি। এমত অবস্থায় এইটা একটা উইশফুল থিঙ্কিং হবে আমরা যদি বলি যে ডাক্তারদেরকে একটা অভিমান কেউ করছে, কেউ ব্লেম করছে, তারা কেন রাজি হয়ে চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছে। না, আমি বলছি না, কথা মুশকিলটা কি জানো তো, ডাক্তারদের কাছ থেকে না যে কাজ আমরা অন্য অনেকেই করতে পারিনি, সেইটা ডাক্তারদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। আমি নিজের দলকে ধরে বলছি, রাজনৈতিক দলগুলো পর্যন্ত যে কাজ করতে পারেনি এই সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ওনার ইগো থেকে গজদন্ত মিনার থেকে মাটিতে নামানো, সেই কাজ ডাক্তাররা করে দেখিয়েছে। আমাদের তো ভালো হতো যদি 2026 পর্যন্ত ওরা রাস্তায় বসে থাকতো, কিন্তু ডাক্তাররা তো ঠেকা নিয়ে বসে নেই আমাদের লড়াইটা লড়বে বলে। বিনীত গোয়েলকে যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার ফলে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার ফলে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, বিনীত গোয়েলও তার ভূমিকার জন্য যদি গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করতে বাধ্য হবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি। তার বাইরে ডাক্তাররা যা করেছে অন্য অনেকে করতে পারেনি, যা গত 13 বছরে তারা করে দেখিয়েছে। অভিনন্দন শতরূপ, এত স্পোর্টিংলি বলবার জন্য, নিজের দলকে ইনক্লুড করে আবার বলবার জন্য। চিকিৎসকদের কাজটা, চিকিৎসকদের কাঁধে বন্দুক রেখে নিজেদের কাজটা তাদের কাঁধের হাত দিয়ে করিয়ে নেওয়ার জন্য যারা আদালতে দৌড়াদৌড়ি করছেন তারা হতাশ হতে পারেন, কিন্তু এছাড়া সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের হতাশ হওয়ার কিছু নেই। আর প্রতারণা যাদের রাজনৈতিক রক্তে রয়েছে তারা তো প্রতারণাই করবেন, আমরা তাদের প্রতারণাকে প্রাতিষ্ঠানিক বলতে পারি, কিন্তু চিকিৎসকদের লড়াইকে কখনো অসম্মান করতে পারি না। সেটা না করেই আমি জিজ্ঞাসা করেছিলাম চিকিৎসকদের কাছেই তারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন। পরিচয় চিকিৎসকদের অন্যতম পরিচয় পান্ডা কি বলেছেন একবার শুনে নেব। পরিচয় পান্ডার বাইট। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, এটা এই আন্দোলনকারীদের এবং এই আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। আমরা ভেবেছিলাম যে আমরা বোঝাতে পেরেছি আমাদের দাবি ন্যায়সঙ্গত, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার এখন মনে হচ্ছে যে আমরা ভুলছিলাম, আমরা বোঝাতে পারিনি। চিকিৎসকরা বললেন তারা দাবি আদায় করতে পেরেছেন, তারাও ভেবেছিলেন, কিন্তু আদতে প্রতারণা হলো। এবার সেই প্রতারণার বোধ থেকে আপনারা কি উত্তর দিলেন সোশ্যাল মিডিয়ায় দেখে নিই। ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম প্রমাণ লোপাটের পুরস্কার পেলেন বিনীত, 90% মানুষ বলেছেন ফেসবুকে হ্যাঁ, 10% বলেছেন না। এবার চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, 95% এখানে, আরো বেশি শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ প্রমাণ লোপাটেরই পুরস্কার পেয়েছেন বিনীত গোয়েল, 5% মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 32,000 মানুষ তাদের রায় জানিয়েছেন, তার মধ্যে 96%, আরো বেশি 90, 95, এবার 96% মানুষ ইউটিউবে 32,000-এর মধ্যে মনে করছেন 96% মানুষ প্রমাণ লোপাটের পুরস্কার পেয়েছেন বিনীত, 4% অন্য কথা মনে করছেন। অতএব জুনিয়র ডাক্তারদের এই ভয়ঙ্কর লড়াইকে আরও একবার কুর্নিশ জানিয়ে এটা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি তার রাজনৈতিক পরম্পরা অক্ষুণ্ণ রেখে তাদের দাবি মেনে নেওয়ার ছলে আরও একবার পশ্চিমবঙ্গের বৃহত্তর মানুষের সঙ্গে প্রতারণা করেছে, চূড়ান্ত প্রাতিষ্ঠানিক প্রতারণা। তবে প্রতারকদের দিন যেহেতু দীর্ঘস্থায়ী হয় না, রাজত্বও যেহেতু দীর্ঘস্থায়ী হয় না, তাদেরকে বারবার আয়না অথবা আমাদের দেশ বললে সর্বোচ্চ আদালতের সামনে গিয়েও এমনকি দাঁড়াতে হয়। তাই এই ভরসা, এই বিশ্বাস রাখাই যায় এ প্রতারণারও একদিন অবসান হবে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।